গন্ডি নেহাপু যে এভাবে কারোর সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারে সেটাই আমার জানা ছিল না। যাই হোক, ঘন্টাখানেক পার্কে ঘোরাঘুরি করার পর আপু আবার আমাকে নিয়ে পার্কের বাইরে এসে একটা রিক্সা ডাকলেন। তারপর আমাকে নিয়ে একটা নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে আমি আর নেহা আপু দাঁড়িয়ে আছি। হঠাৎই আপু বলতে লাগলেন, আচ্ছা মা, কি আমি যে তোকে এতটা শাসন করি আবার কেয়ারও করি, এগুলো কেন করি তা তুই বুঝিস না? হুম, বুঝি তো। আপুর চোখ মুখ খুশিতে চকমক করে উঠল। তাহলে বলতো আমি কেন এসব করি তোর সাথে? কারণ আমি আপনার একমাত্র ভাই। আপন না হই, তবে অনেকটা তো আপন ভাইয়ের মতোই, তাই না? আপনি আমার ভালো চান, তাই সব সময় এমন করেন যেন আমি বকে না যাই। কারণ আমি ছাড়া তো আপনার আর কোনো ভাই বোন নেই। আমার উত্তর শুনে নিহাপু তেলে বেগুনে জ্বলে উঠলেন। চড় মারার জন্য হাত তুলতেই আমি চোখটা বন্ধ করে ফেললাম, কিন্তু উনি আমাকে চড় না মেরে আমার গালে 2 হাত দিয়ে তার মুখের দিকে ফেরালেন। তারপর ওনার মুখটা আমার মুখের কাছে এনে বলতে লাগলেন। আমার চোখের দিকে তাকা। আমি ওনার চোখের দিকে তাকালাম। তারপর আপু বলতে লাগলেন, কি দেখতে পাচ্ছিস আমার চোখে? ওনার চোখ দুটো যেন আমাকে খুব আকর্ষণ করছে। ইচ্ছে করছিল চোখ দুটোর দিকে সারা জীবন তাকিয়ে থাকে। অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল আমার। তাড়াতাড়ি ওনার থেকে দূরে সরে গেলাম। তারপর নেহা আপু কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে থেকে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলেন। সেখানে দুপুরে খাবার খেয়ে সারা বিকাল ঘোরাঘুরি করলাম। বেশ আনন্দময় একটা দিন কাটালাম আপুর সাথে। তারপর সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় আপুকে বলতে লাগলাম, আজকে আপনার সাথে অনেক দারুণ একটা দিন কাটালাম। ধন্যবাদ আপু। কয়েক মাস পরে প্রতিদিন এমনই হবে। মানে? সময় এলেই বুঝবি। তারপর বাড়িতে ঢুকে চাচার সাথে কথা বলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আপনারাও ঘুমিয়ে যান। টাটা, দেখা হবে সকালে। পরদিন সকালে নিয়ে আপু ঘুম থেকে ডেকে তুললেন। দেখলাম উনি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে আছেন। আমি ওঠার পর বলতে লাগলেন, যা, গিয়ে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নে। কিন্তু আপনি তো কলেজে যেতে না করেছিলেন। হ্যাঁ, কিন্তু এবারের জন্য মাফ করে দিলাম। নেক্সট টাইম থেকে যেন আর কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। এর পরের বার কিন্তু তোকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখবো আমি ঘরের মধ্যে। আচ্ছা ঠিক আছে আপু। তারপর আপু চলে গেল আর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কলেজে যেতে পারবো শুনে অনেক খুশিও লাগছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা ছেড়ে আপুর সাথে বের হয়ে গেলাম। কিন্তু পথিমধ্যে ঘটল বিপত্তি। কয়েকটা ছেলে রাস্তায় আমাদের গাড়ি আটকালো। তাদের মধ্যে লিডার ছেলেটা আপুকে বলল বেরিয়ে আসতে। তারপর আপু কিছুটা বিরক্তি নিয়ে বেরিয়ে গেল। ছেলেটা আপুকে বলতে লাগলো, নেহা, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করে নাও। তোকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোকে ভালোবাসি না। তারপরেও কেন কুকুরের মতো আমার পিছনে ঘুরিস? ছেলেটা রেগে আপুর ব্লেজারের কলারে গিয়ে ধরল। সাথে সাথে আপু জোতা খুলে ছেলেটাকে এলোপাথারি মারতে লাগলো। রাস্তার সবাই তাকিয়ে তাকে মজা নিচ্ছে। তারপর ছেলেটা তার সঙ্গীগুলোকে বলল আপুকে মারতে, কিন্তু আপু সবগুলোকে এমনভাবে কেলানি দিল তারা তড়িঘড়ি করে পালালো। যার সময় ছেলেটা আপুকে প্রতিশোধ নেওয়ার কথা বলে গেল। আপু হাতুড়িটা ছাড়া দিয়ে গাড়িতে উঠে দেখে আমি নেই। আপু চিৎকার করে আমাকে ডাকতে লাগলো। আমি পেছন থেকে বলতে লাগলাম, কি হয়েছে আপু, চিৎকার করছো কেন? তুই ঠিক আছিস? হ্যাঁ। ভিতর টিপ। আমি মেয়ে হয়ে এতগুলো ছেলের সাথে লড়াই করলাম আর তুই গিয়ে ভয়ে পিছনে বসে আছিস? আসলে আপু। থাক, কিছু বলতে হবে না, চুপচাপ বসে থাক। সিট বেল্ট টাকা। ওকে। এদিকে আমি মনে মনে বলতে লাগলাম, আমি তো আর আপনার মতো ক্যারাতে ট্রেনিং নিয়ে নেই। আমি তো আপনার মতো কলেজে ও ভার্সিটি লাইফে বক্সিং খেতাম না। আপনার মতো তো পুরা কলেজে গন্ডি বান্ধবীগুলোকেও নিয়ে শাসন করতাম না। ভাগ্য ভালো যে আপু এগুলো শোনেনি, না হলে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিত। আপু আমাকে কলেজে নামিয়ে দিয়ে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে দুজনেই একটা জটলা দেখে সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি আপুর বান্ধবী সানিয়া একটা ছেলেকে পিটাচ্ছে। ছেলেটার দিকে তাকিয়ে দেখি এটা তো ফয়সাল। আমি তাড়াতাড়ি আপুকে বললাম, আপু এটা তো আমার বন্ধু ফয়সাল, তুমি সানিয়া আপুকে বলো তাকে মারা বন্ধ করতে। তারপর আপুকে সানিয়া আপুকে থামালো। তারপর আশেপাশের লোকদের বলতে লাগলো, আপনাদের কি কাজ? এখান থেকে 1 মিনিটের মধ্যে সবাই বিদায় হন। আপুর কথা শুনে সবাই দ্রুত চলে গেল। কারণ আপু যেহেতু এখান থেকে পড়াশোনা করেছে তাই গন্ডি হিসাবে খ্যাত। আপুকে সবাই বেশ ভয় পায়। সবাই চলে যাওয়ার পর নেহা আপু সানিয়া আপুকে বলতে লাগলো, কিরে, তুই ছেলেটাকে এভাবে মারছিলি কেন? ওর কত বড় সাহস আমার প্রপোজাল রিজেক্ট করে! এই কথা শুনে আমি লাফ মেরে উঠলাম। মনে মনে বললাম,
দুইটা একই গোয়ালের গাভী। তাহলে তুই সেটাকে এভাবে মারবি? তুই ভালোভাবে বুঝাইতে পারতি। এত বোঝানোর টাইম নাই, 1 সপ্তাহ বুঝিয়েছি, আর পারবো না। তাকে বল তাড়াতাড়ি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে, না হলে তাকে আজ খুন করব আমি। 1 সপ্তাহ ধরে ট্রাই করার পরেও পটে নাই, তাহলে তো একদম ঠিক কাজ করেছিস। শুনে আমি আর ফয়সাল হা হয়ে রইলাম। তারপর ফয়সাল বলতে লাগলো, না না, আমি প্রেম করব না এমন গুন্ডির সাথে। শুনে নেহা আপু আর সানিয়া আপু লাঠি হাতে নিল। এবার ডাবল ডোজ হবে। আমি ফয়সালের কানে কানে বলতে লাগলাম, দোস্ত অ্যাকসেপ্ট কর আর নিজের জীবনটা প্যারাময় করে ফেল, না হলে আমাদেরকে তোর 40 খাওয়ানোর ব্যবস্থা কর। তারপর সানিয়া আপুর ধমকে উঠল। ফয়সাল আতকে ওঠে কাঁদো কাঁদো মুখ করে বলল, ঠিক আছে, আমি রাজি। শুনে সানিয়া আপু দৌড়ে এসে ফয়সালকে জড়িয়ে ধরল। তা দেখে আমি চোখটা ডেকে ফেললাম। আর নেহা আপু বলতে লাগলো, আমারও, কিন্তু আছে এখানেই। তারপর সানিয়া আপু লজ্জা পেয়ে ছেড়ে দিল। তা দেখে ফয়সাল বলল, আপনিও লজ্জা পান? শুনে সানিয়া আপু কটমট করে তাকালো। ফয়সাল ভয়ে চুপসে গেল। তারপর ফয়সালের গালে একটা কিস দিয়ে সানিয়া আপু আর নিহা আপুর সাথে গাড়িতে করে অফিসে চলে গেল। তাদের চলে যাওয়ার পর আমি ফয়সালকে বলতে লাগলাম, লে মামা, এটা কিন্তু নিহা আপুর কপি, তোর লাইফ শেষ। ভালো করে মজা নে, যেদিন এই প্যারাটা তোকে নিয়ে আপু দিবে সেদিন বুঝবি মজা। ধুর বেটা ছাগল, নিহা আপু আমার বোন, তুই কি সব আজে বাজে কথা বলিস? আমি ওনাকেও দেখলেই বুঝি উনি যে তোকে ভালোবাসে। তুই একটু বেশি বোঝিস। এসব আজেরা কথা বাদ দিয়ে ক্লাসে চল, ছুটির পর টেট দিবি। বা দিমো তোরে। তাহলে আমি সানিয়া আপুকে কল দিয়ে বলবো তুই আরেকটা মেয়ের সাথে রিলেশন করিস। না না দোস্ত, এত বড় ফাপড় ছাড়িস না। তোকে ছুটির পর রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ট্রিট দিব। মনে থাকে যেন। তারপর আমরা ক্লাসে বসে ক্লাস করতে লাগলাম। এদিকে অফিসে নিহা আপু আর সানিয়া আপু, ফাইনালি তুই তোর ভালোবাসার মানুষকে পেয়ে গেলি, এবার আমার ট্রিট কই। অফিস শেষের পর 5 স্টার হোটেলে নিয়ে তোকে ট্রিট দিব। কিন্তু এটা বল, তুই মাক্কিকে তবে প্রপোজ করবি? 1 সপ্তাহ পর ওর ফাইনাল পরীক্ষা, এটা শেষের পরই ওকে প্রপোজ করবো। রাজি না হলে তোর মতো ট্রিক খাটিয়ে কয়েক মাস প্রেম করবো, তারপরে বিয়ে। বেশ ভালো, তোদের প্রেম আমি সাহায্য করব। ওকে শোন, আগামী 1 সপ্তাহ মাকিকে বেশ ভালোভাবে পড়াতে হবে, যেন ওর এক্সামটা ভালো হয়। তুই এই কিছুদিন একটু অফিসটা সামলে নিস। আরে ব্যাপার না, এটা তুই আমার উপর ছেড়ে দে। থ্যাঙ্কস দোস্ত। ফ্রেন্ডশিপ, নো সরি, নো থ্যাঙ্কস। এইদিকে সবগুলো ক্লাস শেষ করে আমি আর ফয়সাল বের হয়ে এলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে ও বিল দিল। 3000 টাকা তুললাম। বেচারা কাঁদো কাঁদো মুখ নিয়ে বিল দিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে ফয়সাল বলতে লাগলো, আজকে আমার দিনটাই খারাপ। এক সিনিয়র আপুর কেলানি খেয়ে তার প্রেমের প্রপোজাল এক্সপেক্ট করতে হলো। তারপরে তুইও 3000 টাকা মেরে দিলি। শালা, আজকে ঘুম থেকে উঠে যেন কার মুখ দেখেছিলাম। যাই হোক দোস্ত, প্যারাময় দিনগুলোর জন্য শুভকামনা রইল। এখন থেকে আমার সাথে সতর্ক হয়ে চলবে। কিছু হলেই কিন্তু সানিয়াপুর কাছে উল্টাপাল্টা বিচার দেব। করে নে, আমারও দিন আসবে। অভিশাপ দিলাম, নিয়ে আপু তোরে এর চেয়ে দ্বিগুণ বেশি প্যারা দিবে। তুই আবার নেহাপুকে নিয়ে কি শুরু করলি? এসব ফালতু আলাপ করবি না। ঠিক আছে, চল চল, দিনগুলো আসুক, তারপর মজা বুঝবি। তারপর ফয়সালকে বিদায় করে আমিও চলে আসলাম। একটু পর নেহা আপুও বাড়ি ফিরল। তারপর বিকালটা ভালোভাবে কাটিয়ে দিলাম। সন্ধ্যাবেলা পড়তে বসেছি, এমন সময় নেহা আপু এসে হাজির। উনি তো তেমন প্রয়োজন ছাড়া আমার রুমে আসে না। তারপর তিনি যা বলেন তা শুনে তো আমি পরে অবাক হয়ে গেলাম। আপু বলতে লাগলেন, আর 1 সপ্তাহ পর তো তোর পরীক্ষা, এই 1 সপ্তাহ তোকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তাই 1 সপ্তাহ আমি তোকে পড়াবো। শুনে আমি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম, কারণ ওনাকে সামনে দেখলেই আমার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়। আর উনি নাকি 1 সপ্তাহ আমার সামনে বসে আমাকে পড়াবেন। আমি তাড়াতাড়ি বলতে লাগলাম, আপু সমস্যা নেই তো, আমি নিজেই সব প্রিপারেশন নিতে পারবো। আপনি কেন শুধু শুধু কষ্ট করতে যাবেন? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো, আমি যেটা বলছি সেটাই হবে। এমন সময় রুমে চাচি প্রবেশ করলো। এসে তিনি বলতে লাগলেন, নিহা তো অনেক ভালো স্টুডেন্ট ছিল, তোকে খুব ভালোভাবে পড়াতে পারবে। নে, নাস্তা দিয়ে গেলাম, দুজনে নাস্তা করে পড়তে বস। তারপর চাচি চলে যেতেই তাড়াতাড়ি নাস্তা করে বই খাতার সব নোট নিয়ে বের কর। তারপর নাস্তা করে আমি বই বের করে পড়তে লাগলাম। পড়ার মাঝখানে
আপু এটা সেটা বুঝিয়ে দিয়েছিল। পড়ার মাঝখানে হঠাৎ আপুর দিকে চোখ ফিরে দেখি উনি আমার দিকে এক নজরে তাকিয়ে আছেন। তা দেখে আমার বেশ লজ্জা লাগছে। যাই হোক, কোনো রকমে পড়া শেষ করার পর চাচি এসে খাওয়ার জন্য ডেকে গেলেন। তারপর নেহা আপুর সাথে খাবার টেবিলে গেলাম। ওখানে চাচা বলতে লাগলেন, শুনলাম নেহা নাকি তোকে পড়াবে। বেশ ভালো, ভালোভাবে প্রিপারেশন নেই। আমরা তোর কাছে একটা আমরা তোর কাছে একটা ভালো রেজাল্ট আশা করি। জি চাচা। আরে আমি যেহেতু পড়াচ্ছি তাহলে এত টেনশন করছো কেন? তারপর খাওয়া দাওয়া শেষ করে আর একটু পরে ঘুমিয়ে গেলাম। পরদিন ভোর সকালে নেহা আপু এসে ঘুম থেকে ডেকে তুললেন। তারপর পড়তে বসালেন। ঘণ্টাখানেক পড়ার পর নাসা করে আপুর গাড়িতে করে কলেজে যাওয়ার জন্য রওনা দিলাম। আপু কলেজে নামিয়ে দিতেই দেখি ফয়সাল আর সানি আপু বড় গাছের নিচে বসে আছে। ফয়সাল যতই দূরে যায় সানি আপু ততই লেপ্টে বসে। বেচারা ফয়সাল মুখ কালো করে রেখেছে। নেহাপু আসার পর সানি আপু নেহাপুর সাথে অফিসে চলে গেল। আর আমি ফয়সালকে এসে জিজ্ঞেস করলাম, কিরে দোস্ত, বেশ জমিয়ে প্রেম করছিলি দেখলাম। আমার বা করছিলাম, গন্ডিটার পেড়াই বাড়িতে এক ফোঁটার শান্তি নাই। এখন কলেজে এসেও শান্তি নাই। কিছু হলেই গালি ট্রেট দেয়। আগে শুধু মেয়ে দেখতাম আর শান্তিতে ক্রাশ খাইতাম, এখন মেয়েদের দিকে তাকাতেও পারি না। এইসব পেড়ার কারণে আমি প্রেম করতে চাইনি। আরে বাদ দে, ওনাকে দেখলেই বোঝা যায় তোকে কতটা ভালোবাসে। তুই ওনাকে মেনে নে। জোর করে তো মেনে নেওয়াই হয়েছে, এখন তো আর জোর করে তো মেনে নেওয়া হয়েছে, এখন তো তার কথা মতোই উঠতে বসতে হয়। ভালোভাবে হেসে নে, আমারও সময় আসবে। 1 মিনিট, ওই চিপার দিকে তাকা। দুজনে কলেজের এক পাশে চিপার দিকে তাকিয়ে দেখি মেহেদি একটা মেয়েকে নিয়ে বসে ফিসফিস করছে। তা দেখে আমি আর ফয়সাল আস্তে আস্তে করে তাদের পেছনে গিয়ে দাঁড়ালাম। ওরে বাটপার, ওরে চিটার। বন্ধু যখন গার্লফ্রেন্ড লইয়া আমার চোখের সামনে দিয়া কলেজের চিপায় যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আরে ও আমার ফ্রেন্ড, তাই তার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। ওহো, কলেজের চিপায় বসে তো মানুষ আড্ডা দেয়, তাই না? এই জন্যই তো বলি, তোকে আজকাল আমাদের সাথে পাওয়া যায় না কেন? ফোন দিলেও ওয়েটিং পাওয়া যায়। এই তাহলে আসল কাহিনী। না না বন্ধু, বিশ্বাস কর, আর কোনো কথাই নেই, রেস্টুরেন্টে চল, ট্রিট দিতে হবে। আমার নিরহ পকেটটার দিকে তাকিয়ে একটু মায়া হয় না তোদের? না হয় না। তারপর আমি আর ফয়সাল মিলে মেয়েদিকে ধরে রেস্টুরেন্টে নিয়ে আসলাম। ইচ্ছে মতো খাবার অর্ডার দিলাম। মেয়েদি শুধু চেয়ে চেয়ে দেখছে। খেতে খেতে ফয়সাল আর সানিয়া আপুর কাহিনীটা তাকে বললাম। সে তো হাসছে হাসছে শেষ। ফয়সাল বলে উঠল, সানিয়া আমাকে যতটুকু না পেড়া দেয় তার চেয়ে বেশি পেড়া তোকে নিয়ে আপু দিবে, দেখিস। তুই আবার শুরু করলি? তোকে আমি না করেছি না এসব ফালতু কথা বলতে? তবে 1 মিনিট, তুই সানিয়াপুর নাম ধরে ডেকেছিস? তো সামথিং সামথিং, হ্যাঁ? নাথিং। আমরা বুঝি সুন্দরী মেয়ের ওপর কি ক্রাশ না খেয়ে থাকা যায়? তারপর বিল হলো 6,000 টাকা। বেচারি মেহেদি কাদো কাদো মুখ করে বিল দিল। তারপর বলতে লাগলো, নেহা আপ্পুর সাথে মাংকের প্রেম হয়ে গেল, রেস্টুরেন্টের বিল 10,000 তুলব। তোরা আবার এসব ফালতু কথা শুরু করলি? নেহা আপ্পু তো এই শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে, তাহলে প্রেম করতে সমস্যা কি? অনেক সমস্যা আছে। চাচা চাচি ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর আমাকে আশ্রয় দিয়েছে। তাদের নিজের সন্তানের মতো আদর দিয়ে বড় করেছে। আমি কখনোই এমন কিছু করব না যাতে তারা কষ্ট পায়। তাদের বিশ্বাসটা আমি কখনোই ভাঙতে পারবো না। আচ্ছা বাদ দে, এখন বাসায় চল। তারপর যে যার বাসায় চলে আসলাম। বাসায় এসে চাচার সাথে কথা বলে গোসল করে খাবার খেয়ে ঘুম দিলাম। সন্ধ্যার দিকে নেহা আপু ঘুম থেকে দেখে তুলে বলতে লাগলেন, দুটো সিঙ্গারা কিনেছি, তাড়াতাড়ি খেয়ে পড়তে বসো। সিঙ্গারা দেখে জিভে জল চলে এলো। তাড়াতাড়ি সিঙ্গারা খেয়ে পড়তে বসলাম। একটু পর নেহা আপু এসে আমাকে পড়াতে লাগলেন। পড়ার মাঝখানে হঠাৎ ওনার দিকে তাকিয়ে দেখি আমার দিকে একদিকে তাকিয়ে আছেন। ওনার চোখের দিকে আমার চোখ পড়তেই সেদিন নদীর পাড়ে যেরকম টান অনুভব করেছিলাম ঠিক সেরকমই টান অনুভব করলাম। তাড়াতাড়ি আমি চোখটা সরিয়ে নিলাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে আরেকটু পরে শুয়ে পড়লাম। পরশুদিন নেহাপুর জন্মদিন, তাই তার জন্মদিন নিয়ে প্ল্যান করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে
উঠে ব্রেকফাস্ট করে নেহাপুর সাথে বেরিয়ে পড়লাম। আমাকে কলেজে